জাদুর 5 পেটি। এক গ্রামে মোহনলাল নামে একজন কুমোর থাকত। সে মাটির বাসন বানিয়ে তার ঘর চালাতো। তার 5 মেয়ে ছিল। সবথেকে বড় মেয়ে শক্তি, ছোটর নাম লম্বি, আর 3 নম্বর মেয়ের নাম ছিল শীঘ্রতা। শীঘ্রতা থেকে ছোট বোনের নাম জস্সি, আর সবথেকে ছোট তার নামটা টপকি। ওদের বাড়িতে কাজ করার মানুষ শুধু ওদের বাবা মোহনলাল। আর্থিক অবস্থা একটু বেশি খারাপ হওয়ার জন্য মোহনলালের 5 মেয়ের বিয়ে হচ্ছিল না। মোহনলালের বাড়িতে অনেক বছর ধরে বছরে একবার করে এক বুড়ি মহিলা আসতেন। সে খাবার খেয়ে আশীর্বাদ করে চলে যেত। মোহনলালের মেয়েদের নামও ওই বুড়ি মহিলাই রেখেছেন। আজও ওই বুড়ি মহিলা বাড়িতে এসেছেন। খুব জোরে খিদে পেয়েছে, কেউ কি বাড়িতে আছে? খাবার দাও মা। যাচ্ছে, ঠাকুর এসেছেন, ওনার জন্য রুটি নিয়ে এসো। বাবা, ঘরে তো কিছুই নেই। ঠাকুমার জন্য কি ঘরে একটা রুটি নেই? না বাবা, সমস্ত আটা শেষ হয়ে গেছে, কারোর জন্য কোনো রুটি নেই। কিন্তু নেই তো জল নিয়ে এসো দাও। আমি এখনই বাসন বিক্রি করতে যাচ্ছি, আজকেই রুটির ব্যবস্থা তো হয়ে যাবে। বুড়ির সমস্ত কথা শুনতে পেল। দাঁড়াও, আমি তোমাদের কিছু দিতে এসেছি। কি ঠাকুরমা? মোহনলাল, তুমি জানো তোমার মেয়েদের নাম আমি কেন এরকম রেখেছি? এর পেছনে একটা বড় কারণ লুকিয়ে আছে। তোমার 5 মেয়েকে ডাকো। মোহনলালের 5 মেয়ে চলে আসে। মেয়েরা, তোমরা কোনো সাধারণ মেয়ে নও, বরং তোমরা হলে জাদু। জাদু, তোমাদের নামের মধ্যেই তোমাদের শক্তি লুকিয়ে আছে। কিন্তু কেমন করে? যেমন তোমার নাম শীঘ্রতা, তো তুমি যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করতে পারবে। যে কাজ 10 জন সারাদিন ধরে করবে, সেই কাজ তুমি 1 ঘন্টায় করতে পারবে। আরে বাপরে! হ্যাঁ, আমি তোমার নাম শক্তি রেখেছি কারণ তুমি বিনা কুড়ুলে কাঠ কাটতে পারবে, আর বিনা কোদালে ক্রেনের থেকেও দ্রুত মাটি কাটতে পারো। বুড়ি সবাইকে সবার নামের সাথে অবগত করে দেয়। পরের দিন, এখন আমাদের বাবা বুড়ো হয়ে গেছেন, আর এই বয়সে উপার্জন করা ওনার জন্য এখন ঠিক নয়। এখন ঠাকুমার কথা অনুযায়ী আমরা আমাদের শক্তিকে চিনে নিয়ে আজ থেকে কাজ শুরু করব, যাতে আমাদের অবস্থা শুধরে যায়। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। কিন্তু আমরা কি করব? আমাদের তো অন্য কিছু আসে না, কিন্তু বাবার কাছ থেকে যা শিখেছি আমরা সেটাই করব। আমরাও বাসন বানাবো আর বিক্রি করব। সমস্ত বোনেরা জস্সির কথায় রাজি হয়ে গেল, আর এই দেখে মোহনলালেরও খুব খুশি হলো। শক্তি মাটির খাদানে গেল আর 10 মিনিটের মধ্যে প্রচুর মাটি হাতে নিয়ে খুঁড়ে নিল। এই দেখে সমস্ত বোনেরা আশ্চর্য হয়ে গেল, কিন্তু খুশিও হলো। ওদের ভেতর আত্মবিশ্বাস এসে গেল। মাটি তো হয়ে গেছে, কিন্তু এত মাটির জন্য জল কে নিয়ে আসবে? লম্বি দিদি তার হাতকে লম্বা করতে পারি, আর ও খুব সহজেই কুয়ো থেকে জল নিয়ে এসে মাটির ওপর ঢেলে দেবে। হ্যাঁ, আর এই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। লম্বি কুয়োর পাশে গেল আর ওর হাত ভালো করে লম্বা করে দিল। বালতি দিয়ে জল বের করে পড়ে থাকা মাটির ওপর এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢালতে লাগলো। ও এই কাজটা খুব সহজে করে দিল। মাটি তৈরি হয়ে গেছে, এখন বাসন বানানো শুরু করে দাও। শীঘ্রতা, তুমি তোমার জাদু দেখাও। শীঘ্রতা তার জাদু দেখাতে লাগলো, আর তার নাম অনুসারে খুব ভালো এবং অনেক বাসন তৈরি করে ফেললো। আর জস্সি নিজের যশ দেখিয়ে খুব তাড়াতাড়ি সমস্ত বাসন বিক্রি করে দিল। এইভাবে 4 বোনের প্রতিদিন এটা চলতে লাগলো। এখন ওদের বাড়িতে ভালো খাবার তৈরি হতে লাগলো। রাত্রে বৃষ্টি হয় আর 5 বোন অন্তাক্ষরী খেলে। টপকি সব থেকে ছোট, সেই জন্য তার রাগও খুব চট করে হয়ে যায়। ও আজকেও রেগে গেছে। জঙ্গল থেকে এক সিংহ গ্রামের মধ্যে চলে এলো, আর বৃষ্টি থেকে বাঁচতে সিংহটা মোহনলালের বাড়ির সামনে জানলার নিচে দাঁড়িয়ে থাকলো। সিংহটা এই লোকের কথা শুনতে লাগলো। আরে বাবা, আজ তো আমি খাবারই পেয়ে গেলাম, আর এত লোক, এখন তো কয়েকদিন পেট ভরে খেয়ে এখানেই থাকবো। তখনই সিংহটা ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পেল। ইয়ার, তোমরাও কথায় কথায় রাগ করে বসে থাকো।
তোমার এরকম রাগ করা উচিত নয়, কারণ তুমি কি এটাও জানো না যে এতটা সিংহের ভয় নেই যতটা টপকির আছে। এর যদি পিছনে পড়ে যায় তাহলে পিছু ছাড়বে না। ভেতরে আমার থেকেও শক্তিশালী কেউ আছে। এই লোকগুলো টাপকির ভয় আছে আর আমার নেই। মানে আমাকে প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালানো উচিত হবে। সিংহ পালিয়ে গেল আর 5 বোন সব সময় পরিশ্রম করতে লাগলো আর ধীরে ধীরে অনেক সম্পত্তি জমা করলো। এই দেখে গ্রামের প্রধানের খুব হিংসা হতে লাগলো আর ও গ্রামবাসীদের সঙ্গে মোহনলালের বাড়িতে এলো। মোহনলাল, তুমি আমাদের চশমা পড়াচ্ছ, কিন্তু ভুলে যেও না আমরা তোমাদের এই ধোঁকাকে ভালো মতন বুঝতে পারছি। আর এর জন্য তুমি গ্রাম থেকে যা উপার্জন করেছিলে আমাদেরও তার ভাগ দিয়ে দাও। আমার মেয়েরা পরিশ্রম করছে। এটাকে পরিশ্রম নয়, ধোঁকা বলে। এটাকে অন্যের অধিকার মানা বলে। আমাকে আমাদের ভাগ দাও। আর হ্যাঁ, আমি এখন যাচ্ছি। কাল সমস্ত গ্রামবাসীর সঙ্গে এসে নিজের ভাগ তুমি নিয়ে যেও। আর যদি তুমি না দাও তাহলে আমরা সবাই মিলে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব। এই বলে প্রধান চলে গেল। আমার মনে হয় আজকে রাত্রে এই গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত আর অন্য গ্রামে গিয়ে এই কাজ চুপচাপ করা উচিত। মোহনলাল রাত্রে 5 মেয়ের সাথে গ্রাম ছেড়ে দিল আর অন্য গ্রামে গিয়ে ভালো বাড়ি তৈরি করলো আর খুব পরিশ্রম করে টাকা উপার্জন করতে লাগলো। কিন্তু এইবার তারা এই কাজ চুপচাপ করতে লাগলো আর সুন্দর জীবন কাটাতে লাগলো। চৈতন্য একজন নামকরা জাদুঘর ছিল। ওর 3টি মেয়ে ছিল, তন্ত্র, মন্ত্র আর অন্তরা। এদের মধ্যে অন্তরা দত্তক নেওয়া মেয়ে ছিল। চৈতন্য ওর 3 মেয়েকেই জাদু শিখিয়েছিল আর ওরা 3 জন গ্রামে গ্রামে গিয়ে জাদুর খেলা দেখাতো। বাবা, আমি ভাবছিলাম যে আমাদের বড় সার্কাসের সাথে যোগ দিয়ে জাদুর খেলা দেখানো উচিত। হ্যাঁ বাবা, তাহলে আমরা অনেক রোজগার করতে পারবো। এমনিতেও এরকম গ্রামে গ্রামে গিয়ে কি পাওয়া যাবে? আমরা হলাম জাদুকর মা। জাদুর খেলা দেখিয়ে মানুষের মনোরঞ্জন করাই আমাদের কাজ, বুঝলে? যদি আমরা কোনো বড় সার্কাসে চলে যাই তাহলে হয়তো বেশি টাকা পাবো, কিন্তু গ্রামে গ্রামে জাদু দেখিয়ে যে উৎসাহ পাই আমরা, সেটা আমরা কিন্তু পাবো না। আর এটাই তো আমাদের বংশগত পেশা। আমরা রাস্তায় জাদু দেখাই যাতে প্রচুর লোক আমাদের দেখতে পারে আর তাদের মনোরঞ্জন হয়। আর দিদি, যদি আমরা সার্কাসে খেলা দেখাই তাহলে যার কাছে সার্কাসের টিকিট আছে তারাই শুধু আমাদের দেখতে পারবে। কিন্তু তাতে ক্ষতি কি? ক্ষতির কিচ্ছু নেই, কিন্তু আমি এটা করতে চাই না। কিন্তু যদি তোমরা দুজন এটি করতে চাও তাহলে আমি তোমাদের দুজনকে একদম বাধা দেব না। না বাবা, যদি আমরা জাদু দেখাই তাহলে একসাথেই দেখাবো, না হলে না। তন্ত্র আর মন্ত্র চৈতন্যের কথায় রাজি হয়েছিল আর ওরা একসাথে রাস্তায় জাদুর খেলা দেখাচ্ছিল। অন্তরা, তোর কালো চুল সাদা হয়ে যাক। অন্তরার কালো চুল সাদা হয়ে গেল আর সেখানে দাঁড়িয়ে থাকা দর্শক হতবাক হয়ে গেল। সবাই মন্ত্রমুগ্ধ হয়ে জাদু বোনেদের জাদু দেখছিল। সেখানে মন্ত্র আগুনের ওপরে হাঁটছিল আর তন্ত্র চোখ থেকে আগুন বের করছিল। সব দর্শকরা খুশি ছিল। হঠাৎ তখন তন্ত্র ভাবল, এখন কেউ লক্ষ্য করছে না, এটাই সঠিক সময়। তন্ত্র দর্শকদের মাঝখানে চলে গেল আর নিজের হাত সাফাই দিয়ে কারোর চেন চুরি করলো, কারোর ওয়ালেট। তারপর আবার জাদু দেখাতে ফিরে এলো। তন্ত্রার উধাও হয়ে যাওয়াতে অন্তরার সন্দেহ হয়েছিল। ওরা জাদুর খেলা চালু রাখলো আর কিছুক্ষণ পরে খেলা শেষ হয়ে গেল। যখন সবাই চলে গেল তখন, দিদি, মাঝপথে তুমি কোথায় চলে গেছিলে? কোথাও না, এমনিতেই ব্যাস। অন্তরা বুঝতে পেরেছিল যে ওর দিদির মাথায় কোনো বদ বুদ্ধি অবশ্যই চলছে। এরপর থেকে প্রতি শোতে অন্তরার নজর থাকতো তন্ত্রার ওপর। অন্তরা জানতে চেয়েছিল ওর বড় বোন কি গড়বড় করছে।
তাই তন্ত্র যখন জাদু দেখাতে দর্শকদের মাঝখানে চলে গেল, তখন অন্তরাও ওর পিছু নিল। আর অন্তরা দেখল যে ওর দিদি হাত সাফাই করে লোকেদের জিনিস চুরি করছিল। সেদিন শো শেষ হওয়ার পর, দিদি তুমি এটা অন্যায় করছো। কি অন্যায় করছি? আমার টাকা চাই, অনেক অনেক টাকা। আমি বাবাকে বলেছিলাম যে আমরা সার্কাস জয়েন করে নি, কিন্তু উনি মানলেন না। উনি কি তোমাকে বাধা দিয়েছিল তুমি চলে যাও? কিন্তু এরকম বাজে কিছু কাজ করো না। তুই আমাকে শেখাস না কোনটা ভালো আর কোন কাজটা মন্দ। ছোট ছোটর মতোই থাক। তন্ত্র অন্তরার উপরে রাগে বেরিয়ে চলে গেল। অন্তরা এখন দ্বিধায় পড়ে গেল যে এই চুরির কথাটা ওর বাবাকে বলবে কি না। যদি বাবা জানতে পারে তাহলে উনি খুব কষ্ট পাবেন, উনি হতাশ হয়ে যাবেন। না, আমি এই কথাটা ওনাকে বলবো না, আমি নিজেই। পরের শো থেকে অন্তরা তন্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করতে লাগলো। যখনই অন্তরা হাত সাফাই করে কোনো জিনিস চুরি করে যেত, তখন অন্তরা ওকে ধাক্কা মারত আর সেই জিনিসটা সেখানেই পড়ে যেত। আরে আমার হাতটা পড়ে গেল, তুলে নিন। অন্তরা আর তন্ত্রার মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। চৈতন্য এটা বুঝতে পেরেছিল। ও ওদের দুজনের ওপর লক্ষ্য রাখতে শুরু করলো। অবশেষে শো চলাকালীন একজন মহিলা বুঝতে পারল যে ওর সোনার চেন চুরি হয়ে গেছে। ও জোরে জোরে চিৎকার করতে লাগলো, চোর চোর, আমার সোনার চেন চুরি হয়ে গেল, আমার চেন। তখনই সেখানে পুলিশ চলে এলো আর প্রত্যেকের অনুসন্ধান করতে শুরু করলো। তন্ত্র ভয় পেয়ে গেছিল। ও সঙ্গে সঙ্গে ওই চেনটা আর সমস্ত জিনিসের অলংকার ব্যাগে ভরে দিল। যখন সবার ব্যাগের চেকিং হলো, তখন সমস্ত চুরির জিনিস অন্তরার ব্যাগে পাওয়া গেল। এটা কার ব্যাগ? তোরা তিনজন জাদুর নামে চুরি করিস? আজ তোমাদের তিনজনকে আমি লকআপে ঢোকাবো। না স্যার, এই ব্যাগটা আমার, আর এই সব চুরি আমিই করেছি, এতে এদের কোনো হাত নেই। এটা শুনে তন্ত্র অবাক হয়ে গেল। ওর চুরির সব দায় অন্তরা নিজের মাথায় নিয়ে নিল। তন্ত্রার অফসোস হচ্ছিল, যদি ও অন্তরার কথা শুনত। সেদিন রাতে চৈতন্য চিন্তায় পড়ে গেল। যে মেয়েটাকে আমি নিজের মেয়ের মতো মানুষ করলাম, আজও আমার সাথে বেইমানি করলো। ভেবেছিলাম একটা অনাথকে ভালোবাসা দিয়ে বড় করব, তাহলে ওর জীবন বেঁচে যাবে। কিন্তু এই মেয়েটা তো আমার বদনাম করে দিল একেবারে। না বাবা, অন্তরা হলো কলঙ্ক, কলঙ্ক। অন্তরা নয়, আমি কলঙ্ক। তার মানে ওই সব চুরি আমিই করেছিলাম। অন্তরা জানতে পেরেছিল, ও আমাকে বোঝানোর চেষ্টাও করেছে, কিন্তু আমি একদমই শুনিনি। যাতে তোমার নাম খারাপ না হয়, এই চুরির দায় সেজন্য ও নিজের মাথায় নিয়ে নিয়েছে। অন্তরা, তুই এটা কেন করলি রে? চৈতন্য তন্ত্রকে পুলিশের কাছে নিয়ে গেল। সেখানে ও সব সত্যি কথা বলে দিল। পুলিশ অন্তরাকে ছেড়ে দিল আর তন্ত্রকে জেলে ঢুকিয়ে দিল। কিন্তু বাবা, দিদি। ওর অন্যায়ের শাস্তি হওয়া উচিত। তোকে আমি দত্তক নিয়েছিলাম, কিন্তু মা, আজ তুই মা যেটা করলি সেটা নিজের সন্তানও কখনো করে না। দত্তক নেওয়া মেয়েকে নিয়ে চৈতন্যের গর্ব হচ্ছিল। কয়েক বছর পর তন্ত্র শাস্তি শেষ করে ফিরে এলো। তারপর তিনজন জাদু বোন একসাথে আবার জাদু দেখাতে লাগলো।